প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং চেষ্টা করি সেই সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকেও তেমন একটি রোগ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যাতে আক্রান্ত হয় পৃথিবীর 1% মানুষ। রোগটি হচ্ছে আইএলডি বা ফুসফুসের শুকিয়ে যাওয়া রোগ। আবার অনেকে এটা কি জানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ। এই রোগটি কি তা নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের অন্যতম বক্ষব্যাধি চিকিৎসার পথিকৃৎ, আমাদের সাথে আছেন বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা আইএলডি নিয়ে কথা শুনি, বিশেষ করে চিকিৎসকরা কিছুটা জানলেও সাধারণ মানুষ খুব একটা জানে না আইএলডি বলতে কি বুঝে, অথচ এই ধরনের রোগী আমাদের দেশে যথেষ্ট। তো প্রথমে একটু জানতে চাই রোগটি আসলে কি? এটা একটা নির্দিষ্ট রোগ না, এটা একটা গ্রুপ অফ ডিজিজ, অর্থাৎ অনেকগুলো ডিজিজের কারণে রোগটা হয়। এবং এটাতে যেটা হয় যে আমরা যে ফুসফুসে বাতাস আদান প্রদান হয়, যে জায়গাটা যেখানে অক্সিজেন রক্তে ঢুকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, এই জায়গাটা আস্তে আস্তে মোটা হয়ে যায়। তাতে করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা সীমিত হয়ে যায়। এবং এটা যদিও ইন্টারস্টিশন থেকে শুরু হয়, একটা সময় এটা শ্বাসনালীর অন্য অংশকে আক্রান্ত করে। এই জন্য এটাকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদিও বলা হয়ে থাকে, এখন বলা হয়ে থাকে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ অর্থাৎ ডিপিএলডি। অর্থাৎ এটা ফুসফুসের ইন্টারস্টিশিয়ামকে ধরে, আবার ছোট ছোট শ্বাসনালীগুলোকে ধরে, অ্যালভুলাইকে ধরে, এয়ারওয়েকে ধরে। আলটিমেটলি এটা পুরো ফুসফুসটাকে একটা ডিস্টর্টেড করে দেয়। এই জন্য এটা যখন একটা পর্যায়ে এসে অক্সিজেন এবং কার্বন আদান প্রদান একেবারে সীমিত হয়ে যায়, পেশেন্ট তখন শ্বাসকষ্ট ভুগতে থাকে। তো এই যে আপনি প্রথমেই বলেছেন যে এটি আসলে একটি গ্রুপ অফ ডিজিজ বা অনেকগুলো রোগের সমষ্টি, তো এর মধ্যে কি কি রোগগুলো পড়ছে? এর মধ্যে প্রায় অলমোস্ট 200টারও বেশি রোগ থাকে। তার মধ্যে একটা বিশাল গ্রুপ হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ কারণটা এখনো জানা যায়নি। আর কিছু কিছু আছে আমরা কারণ জেনে থাকি, যেমন আমাদের দেশে কিছু কানেকটিভ ডিজিজ হয়, যেটা বাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, আরও এই গ্রুপের ডিজিজ, সেগুলো আবার লাং যখন আক্রান্ত হয় সেখানে ডিপিএলডি হয়। এছাড়া আমাদের যে এই কিছু ওয়ার্কার্স যারা আছে, বিভিন্ন অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কাজ করে, তারপরে সিলিকন ফ্যাক্টরিতে কাজ করে, এসব যে সিমেন্ট ফ্যাক্টরি যারা কাজ করে, যারা পাথর ভাঙার ফ্যাক্টরিতে কাজ করে, ওখান থেকে এই ডিজিজটা হয়। এছাড়া আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আছে, যেমন পোলট্রি ওয়ার্কার যারা, অনেকে পাখি পালে, কবুতর পালে, হাঁস মুরগি পালন করে, ওখান থেকে একটা গ্রুপ, যেটাকে আমাদের ভাষায় বলি হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস, সেখান থেকে হয়ে থাকে। আরেকটা গ্রুপ আছে যাদের সার্কোইডোসিস, যে ইমিউনোলজিক্যাল কিছু ডিজিজ আছে, সেখানেও এটা ইনভলভ হয়ে থাকে। অর্থাৎ অনেক বিভিন্ন ডিজিজগুলোতে যদি লাংয়ে চেঞ্জ হয়, একটা যে মনে রাখতে হবে, এটাকে আমরা গ্রুপ বললাম এই জন্য যে এটার সব গ্রুপের একই রকম ম্যানিফেস্টেশন, অর্থাৎ যে চেঞ্জটা হয় সেটা ফাংশনালি প্যাথোলজিক্যালি একই রকম। সেই জন্য সমষ্টিগতভাবে এগুলোকে বলা হয় ডিপিএলডি অথবা আইএলডি। আচ্ছা স্যার, অনেকগুলো রোগের কথা বলছেন, রোগগুলো আমাদের কাছে কিছু পরিচিত কিছু অপরিচিত। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে পরবর্তীতে তা ডিপিএলডি বা আইএলডি রোগ করছে, তো এই আইএলডি রোগের তো নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিছু উপসর্গ রয়েছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে কোভিড যে আমাদের দেশে হয়েছিল, সেটাও কিন্তু একটা আইএলডির অন্যতম কারণ। কিন্তু আমরা দেখেছি যে কোভিড পরবর্তী আইএলডি অনেক বেড়ে গেছে, এবং সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না, আমাদের দেশে এখন কোভিড পরবর্তী আইএলডির সংখ্যা কিন্তু কম না কিন্তু। সুতরাং এটাও কিন্তু, কোভিডও কিন্তু একটা কারণ আইএলডির, কোভিড পোস্ট কোভিড আইএলডি যেটাকে আমরা বলে থাকি। সিমটমটা হচ্ছে যে বেশিরভাগ পেশেন্ট সবার একই রকম সিমটম, সবার শুকনো কাশি হয়, দীর্ঘস্থায়ী, এটা ভালো হতে চায় না। আর একটা কমন সিমটম হচ্ছে তার শ্বাসকষ্ট হয়, এবং এই শ্বাসকষ্টটা সবার ক্ষেত্রে একই রকম, অর্থাৎ এটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ একজন রোগী যদি বলে যে আমি আগে 5 তলা পর্যন্ত হেঁটে উঠতে পারতাম, কিছুদিন পর খেয়াল করলাম যে আমি 3 তলার বেশি পারি না, তারপরে খেয়াল করলাম আমি 2 তলার বেশি পারি না, এই যে তার প্রগ্রেসিভ যে বেড়ে যাচ্ছে শ্বাসকষ্টটা, এটা কিন্তু একটা অন্যতম লক্ষণ আইএলডির। তার সাথে শুকনো কাশি হয়, যেই কাশিটা কোনো রকম কাশির ওষুধ দিলেও কমে না, এটা ইরিটেটিং কাফ, লম্বা সময় থেকে যায়, ড্রাই কাশি, কোনো কফ বের হয় না। এই দুটাই সাধারণত প্রধান কারণ। এই দুটা নিয়েই রোগী প্রেজেন্ট করে, হয় ড্রাই কাশি অথবা এক্সারশনাল ডিসনিয়া, যেটাকে আমরা বলি যে গ্রাজুয়ালি প্রগ্রেসিভ ইন নেচার। এই দুটা নিয়ে আমাদের কাছে আসে। স্যার, এই যে দুটো উপসর্গের কথা আপনি বললেন, এটি দেখা যায় শ্বাসতন্ত্রের অন্য ধরনের রোগ যেমন হাঁপানিতেও হচ্ছে,
আবার দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন সময় নিউমোনিয়া বা অন্যান্য কারণেও এরকম দেখা যেতে পারে। তো এই ধরনের রোগীরা যখন আসে, তো আমরা দেখেছি হাঁপানি হয় বাচ্চাদের ক্ষেত্রেও। আইএলডি কি এরকম আছে যে বয়সের কোনো ভাগ আছে কিনা? যেটা বললেন যে হাঁপানিতে শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়াতে শ্বাসকষ্ট হয়, সঠিক, কিন্তু ওগুলো হচ্ছে ফর দ্য টাইমিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো 4-5 দিন হলো, হয়তো 1 সপ্তাহ হলো, চিকিৎসা করলে রিমিশন হয়ে গেল। কিন্তু আইএলডি শ্বাসকষ্টটা থাকবেই, আমরা যতই চিকিৎসা শ্বাসকষ্ট থাকবে, হয়তো এটা পরিমাণটা কিছুটা কমে থেকে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললেন চাইল্ডহুড আইএলডি, এটা কিন্তু রেয়ার, কিন্তু হয়। কিন্তু আমরা দেখেছি যে প্রচুর চাইল্ডহুড আইএলডি আছে যেটা ডায়াগনোসিস হচ্ছে না, যাদেরকে কেউ নিউমোনিয়া চিকিৎসা করছে, কেউ হয়তো অ্যাজমা হিসেবে চিকিৎসা করছে। এটা চাইল্ডহুড আইএলডি একটা বড় গ্রুপ আছে আমাদের দেশেও, আমরা পেয়েছি চাইল্ডহুড আইএলডি 2 বছর বয়সে পেয়েছি, 1 বছর বয়সে পেয়েছি। এই চাইল্ডহুড আইএলডিও কিন্তু একটা গ্রুপ আছে, যদিও এদের সংখ্যা খুবই কম। তার মানে এটি আসলে বড়দের ক্ষেত্রে বেশি দেখা যায়। এক্স্যাক্টলি। তো কোন বয়সে সাধারণত দেখা যায় এই সমস্যা হচ্ছে? এটা সাধারণত ইউজুয়ালি 50 পরে, 50 থেকে 60 পরে শুরু হয়ে থাকে। আর যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা কানেক্টিভ ডিজিজ থাকে ওদের ক্ষেত্রে অনেক আর্লি হয়। সেটা ডিপেন্ড করতেছে ওদের এই বাতটা কতটুকু তীব্র। অর্থাৎ আমরা যদি ওদের কিছু পরীক্ষা আছে, যেমন অ্যান্টিসিসিপি টাইটার যদি আমরা দেখি এবং সেটা যদি অনেক বেশি হাই থাকে, তাহলে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি যে এই পেশেন্টের ডিপিএলডি হয়তো আর্লি হতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের অনেক দেরিতে ডিপিএলডি হয়, কিন্তু অনেক আবার আর্লি হয়। সাধারণত যে এনএসএফবি যে টাইপগুলো আছে আইএলডির, সেগুলো কিন্তু আফটার 60 অথবা 50 পরে হয়। আর কানেক্টিভ রিলেটেড ডিজিজগুলো অনেক আর্লি হতে পারে। আর সার্কোইডোসিস যে গ্রুপটা আছে সেটা তো আমরা 25 বছরে পাই, 30 বছর, যে কোনো এজে হতে পারে। আর একটা গ্রুপ যেটা বললাম যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস টাইপ, এটা ডিপেন্ড করতেছে এক্সপোজারের উপরে। যদি সে 15 বছর বয়সে কাজ নেয় কোনো সিমেন্ট ফ্যাক্টরিতে, অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে বা সিলিকন ফ্যাক্টরিতে, তো তার আর্লি হবে। এটা সে কত বেশি এক্সপোজার উপরে। আমাদের দেশে বিশেষ করে যারা পাথর ভাঙার কাজ করে, শিল্পাটা খুঁটাইয়ের কাজ করে, ওদের বেশ ডিপিএলডি হয়, তারা জানে টাইলসের কাজ ওদের হয়, তারা আসলে জানেও না। তো ইভেন যারা আপনার অনেকে শখের বসে কবুতর পালে, হয়তো ডজন ডজন কবুতর পালতেছে, তাই না, ওদের কিন্তু হাইপারসিনিমাইটিস হয়, সে জানেই না যে তার এই রোগটা হয়েছে। আবার কিছু ফাঙ্গাস আছে যে বিশেষ করে যে মোল্ড যেগুলো আছে, যেগুলো স্যাঁতস্যাঁতে ঘরে জন্মায়, সেখান থেকে কিন্তু ডিপিএলডি হয়। তো এই গ্রুপের ডিপিএলডিগুলো আর্লি এজে হয়ে থাকে। আচ্ছা, তার মানে পরিবেশের একটা বড় ভূমিকাও আছে এই রোগটি তৈরির পিছনে। পরিবেশ একটা বড় ভূমিকা এখানে প্লে করে। স্যার, আপনি কোভিডের কথা বলছিলেন। আমরা কোভিডের সময় দেখেছি মৃত্যু অনেক বেশি হয়েছে এবং তার পরবর্তী সময় কোভিডের কারণে এই আইএলডি জাতীয় রোগ হয়েছে। ইদানিং আমরা দেখছি কোভিডের সংক্রমণ বেড়ে গেছে। এখন কি এই যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তারা কি কোভিডের কারণে ভর্তি হচ্ছে, নাকি কোভিডের পরবর্তী জটিলতার কারণে বেশি ভর্তি হচ্ছে? হ্যাঁ, এটা তো দুটো গ্রুপই আছে। আমরা তো একসময় লং কোভিডের নাম আমরা শুনেছি, হ্যাঁ, যেটা হয়তো মাল্টি সিস্টেমকে ইনভলভ করে, পেশেন্ট একটু দুর্বল থাকে, কাশি শ্বাসকষ্ট হয়। সব লং কোভিডের পেশেন্টের আবার আইএলডি হয় না। তো পোস্ট কোভিড আইএলডি বলে একটা গ্রুপ আছে, যাদের জেনেটিক্যালি তারা প্রিডিসপোজড, তাদের এখানে মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, তারা জেনেটিক্যালি প্রিডিসপোজড যে তারা কোনো একটা এক্সপোজারে গেলে তাদের ডিপিএলডি হবে। ওই গ্রুপটা যাদের কোভিড হয়েছে তারা ডিপিএলডিতে আক্রান্ত হয়েছে। তো এই ডিপিএলডি যাদের কোভিডের মধ্যে হয়েছে তাদের মধ্যে আবার কিছু আছে যে লাং অনেক বেশি এফেক্টেড হয়ে তারা অলমোস্ট শ্বাসকষ্ট নিয়েই বেঁচে আছে। আর একটা গ্রুপ আছে যাদের লাং তত বেশি এফেক্টেড হয় নাই, তাদেরও কিন্তু পোস্ট কোভিড ডিপিএলডি হয়েছে, কিন্তু সেটা লিমিটেড হয়ে গেছে, অর্থাৎ সেটা ওই জায়গায় থেমে গেছে, থেমে গিয়ে সে এখন নর্মাল লাইফ লিড করছে। আর এখন যে কোভিডগুলো হচ্ছে সেখানে কিন্তু ডিপিএলডি খুব একটা হচ্ছে না, আর হওয়ার কথাও না। তার কারণ হচ্ছে এখনকার কোভিডগুলোতে লাং ইনভলভমেন্ট হয় না অলমোস্ট, আনলেস দি পেশেন্ট ইজ ইমিউনোডেফিসিয়েন্ট। অর্থাৎ যদি পেশেন্টের ইমিউন ডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে সেই কোভিড যদি লাংকে আক্রান্ত করে এবং সেটা যদি সিভিয়ার পর্যায়ে হয়, তাহলে আইএলডি হতে পারে। আদারওয়াইজ এখনকার কোভিডে যেহেতু আমরা ভ্যাকসিন নিয়েছি, আমাদের ভ্যাকসিন নেওয়ার কারণে লাং আক্রান্ত সংখ্যা অলমোস্ট নাই বললেই চলে। রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে একজন চিকিৎসক মারা গেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজে প্রায় 19 জন আক্রান্ত হয়েছেন। তো কতটুকু উদ্বেগজনক বলে আপনি মনে করছেন? উদ্বেগজনক হলেও কিন্তু খুব বেশি উদ্বেগজনক না। এই জন্য না যে কোভিডের সময় তো অহরহ কোভিড আক্রান্ত হতো, তো সেই জন্য আমরা ওটার প্রতি তো ফোকাস থাকতো না।
এখন যেহেতু হঠাৎ করে একজন আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেটা সেই দিকে মানুষের দৃষ্টিতে চলে যাচ্ছে। এটা খুব একটা উদ্বেগজনক না। এটা একটা আমরা বলতে পারি যে স্ক্যাটার্ড একটা জিনিস। অর্থাৎ যিনি মারা গেছেন, যে চিকিৎসক, ওনার আমি কিছু পেপার পত্রিকা যা দেখলাম, ওনার কোভিড ছিল, কোভিড প্রতি জটিলতা ছিল, তারপরে ARDS হয়েছে, তারপরে মারা গেছেন। অর্থাৎ তার মানে হচ্ছে যে শুধু কোভিড না, এখানে কিন্তু মাল্টিপল ইনভলভমেন্ট ছিল, সেই জন্য উনি মারা গেছেন। আর রাজশাহীতে যেটা হয়েছে, সেখানে কোভিডে আক্রান্ত হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু ওদের কোভিড পরবর্তী ফুসফুস যেটা খুব একটা হচ্ছে না। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এখন যদি কোভিডে আক্রান্ত হয়, যদি ভ্যাকসিনেটেড থাকে, আর্লি যদি চিকিৎসায় শরণাপন্ন হয়, আর্লি কোভিড ডায়াগনোসিস হয়, এবং যদি আমরা তাদেরকে যদি বলতে পারি, অ্যাসিওর করতে পারি যে আপনি যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি চিকিৎসকের কাছে যাবেন, তাহলে ডেফিনেটলি এই ক্ষেত্রে ILD হবে না। জি, ধন্যবাদ স্যার। এ নিয়ে আমাদের অনেক দর্শকের নিশ্চয়ই কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর উত্তর তারা নিশ্চয়ই পেয়ে গেছেন। আমরা আবার চলে আসি ILD নিয়ে কথা বলতে। ILDর বিভিন্ন উপসর্গের কথা আমরা শুনলাম। তো বিভিন্ন উপসর্গগুলো তো যেহেতু অন্যান্য শ্বাসতন্ত্রের রোগেও আছে, এখানেও আছে, পার্থক্য কিভাবে করব, কি পদ্ধতিতে আগাতে হবে? একটা তো হচ্ছে আমরা সিমটম শুনলাম, হিস্ট্রি নিলাম খুব ভালো করে। সেকেন্ড হলো, এই হিস্ট্রির মধ্যে কিন্তু আমাদের এক্সপোজার হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। অর্থাৎ সে যেইটা এক্সপোজড হলে তার সমস্যাটা হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে, স্মোকিং কিন্তু একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর DPLDর জন্য। যাদের লং টাইম স্মোকিং করে তাদের DPLD হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক পেশেন্টের আছে যারা বলে না যে তার জয়েন্টে ব্যথা আছে, তার মাসেল পেন, যেগুলো কিন্তু বলে না খুব একটা। সে মনে করে ব্যথাটা স্বাভাবিক, বয়সের সাথে হচ্ছে, সে হয়তো প্যারাসিটামল খেলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সেটাও যে একটা DPLDর কারণ, সেটা বের করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা হিস্ট্রিটা যদি প্রপারলি নিতে পারি, সেখান থেকে চিকিৎসক যিনি দেখবেন, তিনি ILDর কিছু সাইন আছে যেগুলো বেশ একেবারে ডায়াগনস্টিক আমরা বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে, তার যদি ক্লাবিং থাকে, অনেকটা 50-60% ক্লাবিং থাকে, সেটা একটা ফ্যাক্টর সাইন। সেকেন্ড হচ্ছে, সে যে অস্কালটেট করে, সেখানে ক্রিপিটেশন পাই। ক্রিপিটেশন তো আপনি চিকিৎসক, আপনি বুঝবেন, হ্যাঁ, এন্ড ইনস্পিরেটিভ ক্রিপিটেশন পাবো, যেটা কাশির সাথে অল্টার্ড হবে না। আমরা এই ক্রিপিটেশন হার্ট ফেলিওরে পেতে পারি, আমরা ব্রঙ্কিকটাইটিসে অনেক ক্ষেত্রে পেতে পারি, কিন্তু সেখানে সেই ক্রিপিটেশনগুলো আমরা যদি কাশি রোগীকে কেসে আবার দেখি, সেটা অল্টার্ড হয়ে যাবে। এখানে কিন্তু অল্টার্ড হবে না। অতএব সেখান থেকে কিন্তু যিনি চিকিৎসক, তিনি কিন্তু একটা সন্দেহ করবে যে এই পেশেন্টের প্রবাবলি DPLD হতে পারে। আরেকটা হচ্ছে, এখন কিন্তু আমরা পালস অক্সিমিটার ব্যবহার তো সবাই আমরা জানি। আমরা যদি দেখি যে তার রেস্টিং অক্সিজেন লেভেল 95 আছে, তাকে তো একটু হাঁটতে বলে আবার চিকিৎসক দেখে তার অক্সিজেন মাত্রা কমে গেল, তাহলে কিন্তু চিকিৎসক সন্দেহ করবে তার DPLD হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই সন্দেহটাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমরা যে কী পরীক্ষা করে নিশ্চিত হব। চিকিৎসক যখন সন্দেহ করবে, সেই ক্ষেত্রে DPLDর জন্য বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে HRCT, এক্সরে না। আমরা এক্সরে কখনোই করতে বলবো না। এই জন্য বলবো না, এক্সরেতে চেঞ্জ আসতে অনেক সময় লাগে, এবং 80% কেসে এক্সরেতে আসলে চেঞ্জ বোঝা যায় না। সুতরাং DPLDর পরীক্ষাতে সবচেয়ে কার্যকরী যে পরীক্ষা হচ্ছে হাই রেজলিউশন কম্পিউটার টোমোগ্রাফি, CT স্ক্যান অফ দ্য চেস্ট। এটাই সবচেয়ে কার্যকরী পরীক্ষা। এটাতে কিন্তু আমাদের 90-95% DPLD ডায়াগনোস হয়ে যায়। এবং শুধু তাই না, এখন কিন্তু এই CT থেকে যে টাইপটাও কিন্তু বলে দেওয়া যায়, এটা কি UIP প্যাটার্ন নাকি আপনার অন্য প্যাটার্ন আছে, NSAP প্যাটার্ন, কোন প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে কিন্তু বলা যায় কী কারণে এটা হতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা কিছু মার্কার করে থাকি। সেই মার্কারগুলো করার উদ্দেশ্য হচ্ছে দেখা যে ILDর কারণটা কি। আমরা কি কিছু নোন কজ আছে, কিছু আননোন কজ, সেটার মধ্যে পড়ে কি না। কারণ এই মার্কার যদি আমরা না দেখি, তাহলে আমরা নেক্সট চিকিৎসা প্ল্যানটা করতে পারবো না। এই মার্কার আমাদেরকে গাইড করবে আমরা কি চিকিৎসা প্ল্যানে যাব। থার্ড হচ্ছে, আমরা করি পালমারি ফাংশন টেস্ট, যেটাকে আমরা বলি যে কমপ্লিট লাং ফাংশন টেস্ট, যেখানে ডিফিউজিং ক্যাপাসিটি অফ কার্বন মনোক্সাইড দেখা হয়। এটা দেখা খুবই জরুরি। তার কারণ হচ্ছে, এখান থেকে আমরা ঠিক করতে পারি তার ILDটা কোন টাইপের, মাইল্ড, মডারেট না সিভিয়ার, কোন টাইপের। আমাদেরকে রোগীর অংশে বলে আমার কোন স্টেজ হয়েছে। তো এই যে স্টেজ তো আমরা বলবো না, আমরা সিভিয়ার টাইপিং দেখে বলতে পারি, সেটা DSCও দেখে আমরা বলতে পারি, অর্থাৎ তার লাংটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এছাড়া এটা যদি আমরা করে রাখি, পরবর্তী অবস্থায় যখন তার চিকিৎসা দেব 3 মাস 6 মাস পরে আবার করলে আমরা বুঝতে পারবো সে কতটুকু উন্নতি রেসপন্স করলো। এগুলো
হচ্ছে একেবারে বেসিক পরীক্ষা যেগুলো আমরা করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপির কথা বলে থাকি। ব্রঙ্কোস্কোপি করার উদ্দেশ্য হচ্ছে দেখা তার এই ডিপিএলডিটা কিছু টাইপ আছে, সার্কোডোসিসে কি একটা চেঞ্জ থাকে ব্রঙ্কোস্কোপিতে, অথবা আমরা যদি হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হয় সেখানে এক ধরনের চেঞ্জ থাকে, সেলুলার কিছু চেঞ্জ থাকে, অথবা আমাদের যে ডিপিএলটা হলো এটার তো দুইটা টাইপ আছে এনএসআইপির, একটা হচ্ছে ফাইব্রোটিক টাইপ আর একটা সেলুলার টাইপ। এই যে ফাইব্রোটিক টাইপ আর সেলুলার টাইপ এই দুটাকে পার্থক্য করার জন্য কিন্তু ব্রঙ্কোস্কোপি করতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা যখন চিকিৎসা দেব সেলুলার টাইপ যেটা সেটাতে চিকিৎসা খুব রেসপন্স করে, ফাইব্রোটিকের চিকিৎসা রেসপন্স করে না। সুতরাং আমরা তাকে চিকিৎসা দেব, আমরা টাইপিং দেখে চিকিৎসা দিই, পেশেন্ট ভালো ফিল করবে। আর পাশাপাশি খুব রেয়ারলি আমরা লাং বায়োপসি করতে বলি। লাং বায়োপসিটা আজকাল খুব বেশি করা হয় না ডিপিএলতে, এই জন্য করা হয় না, আমরা যে পরীক্ষাগুলো করলাম এখান থেকে কিন্তু ডিপিএল ডায়াগনোসিস হয়ে যায়। সুতরাং লাং বায়োপসি একসময় করা হতো, এখন আর খুব একটা করা হয় না, আনলেস খুব যে সন্দেহ আমাদের না হয়, তাহলে কিন্তু লাং বায়োপসি করার প্রয়োজন পড়ে না। আমরা হয়তো বলতে পারি 1 to 2% কেজি লাং বায়োপসি লাগতে পারে, 99% কেজি লাং বায়োপসি আসলে দরকার হয় না। স্যার এই নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি এবং আজকে কথা বলছি আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ। তো এই যে শুকিয়ে যাওয়া রোগের আমরা বিভিন্ন কারণগুলো শুনলাম, বিভিন্ন ধরনের পরীক্ষার কথা শুনলাম। আপনি প্রথমে বলেছিলেন যে এক্ষেত্রে সবচেয়ে বেশি যেই রোগটি কারণ হিসেবে থাকে তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, এবং যেটাকে সাধারণত বোঝা যায় না যে কী কারণে হয়েছে। তো সেগুলোর ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে তার উপসর্গের ক্ষেত্রে বা অন্য কোনো কারণের ক্ষেত্রে, যার মাধ্যমে বুঝতে হবে যে এটি এই আইপিএফ হতে পারে? হ্যাঁ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসটা হচ্ছে আইএলডি সবচেয়ে খারাপ টাইপটা একেবারে। আচ্ছা, অর্থাৎ এটার আমরা কারণ জানি না, এটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে। অর্থাৎ পেশেন্ট হয়তো দেখলাম আমরা 3 থেকে 6 মাসের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, অনেক পেশেন্ট হয়তো সর্বোচ্চ 1-1.5 বছরের মধ্যেই খারাপ হয়ে যায়। এটাতে কিন্তু শ্বাসকষ্ট যেটা হইতে থাকে এটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে। তার কাশি হয়, সে শুতে পারে না, রক্ত অক্সিজেনের পরিমাণটা কমে যায়, এবং পেশেন্টের অনেকের হাত পায়ে পানি চলে আসে, যেটাকে আমাদের ভাষায় কর পালমোনারি বলি, পানি চলে আসে। এই টাইপটা হচ্ছে সবচেয়ে খারাপ টাইপ, এবং এই টাইপটাতে আমরা প্রগনোসিস যেটা বলি, প্রগনোসিস তো বেশ খারাপ। অর্থাৎ এই টাইপটা ওষুধে খুব একটা রেসপন্স করে না। সেই জন্য এই ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস যে টাইপটা আছে এই টাইপের যত আর্লি চিকিৎসা করা যায় তত বেটার। আমরা যদি খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি এই টাইপটাকে, তাহলে কিন্তু আমরা যদি তাকে অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু তার এই প্রগ্রেশনটা অনেকটা স্লো হয়ে যায় যত আর্লি আমরা ডায়াগনোসিস করব। আমরা অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট যে বললাম সেগুলোর কাজটা কি? সেগুলোর কাজ হচ্ছে যে এখানে যে ইন্টেস্টিনাল যে ফাইব্রোসিসটা হয়, যেটা মূল কালপিট, যেটা একেবারে অক্সিজেন রক্তে যেতে দেয় না, কামড়া রক্তে আসতে দেয় না, এই জায়গাটাকে যে মোটা হয়ে যায় সেই জায়গাটাকে মোটা হতে দেয় না, এবং হলেও সেটা খুব স্লোলি হয়। সেই জন্য ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস চিকিৎসায় অ্যান্টিফাইব্রোটিক যত তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় ততই বেটার। কি দেখে বুঝতে হবে যে এটি আইপিএফই, অন্য কোনো কিছু নয়? দেখার উপায় হচ্ছে এটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা যে নোন কজগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করে নিলাম, আর সেকেন্ড হচ্ছে আমরা লাং ফাংশন দেখলাম, আর পেশেন্টের হিস্ট্রি থেকে তার প্রোগ্রেশনটা জানলাম। আচ্ছা, এই তিনটাকে যদি আমরা কোরিলেট করি তাহলে কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছে যাবো এই টাইপটা হচ্ছে আইপিএফ অর্থাৎ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যান্টিফাইব্রোটিক শুরু করে দেবো যত আর্লি শুরু করা যায়। এই অ্যান্টিফাইব্রোটিক যে ওষুধগুলো রয়েছে এগুলো তো আমাদের সাধারণ মানুষজন খুব একটা জানে না, এবং তারা ভাবে যে ওষুধটা আসলে কতদিন নিতে হবে, এই ব্যাপারে আসলে কি বলার আছে? অ্যান্টিফাইব্রোটিক ওষুধগুলো আমাদের দেশে পাওয়া যায়, বিদেশেও অ্যাভেলেবেল। আমি বলবো যে বিদেশের তুলনায় আমাদের দেশে বেশ সস্তা, কিন্তু আমি দেখেছি সিঙ্গাপুরের চিকিৎসক তার পেশেন্টকে অ্যান্টিফাইব্রোটিক প্রেসক্রাইব করেন না, তার কারণ হচ্ছে খুবই কস্টলি। আচ্ছা, সেই তুলনায় আমাদের দেশে বেশ সস্তা। কিন্তু তো আমাদের দুইটা অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট এখন মার্কেটে আছে, একটা পারফেনিডান, একটা নিন্টিডিনাম। তার মধ্যে যে কোনো একটা আমরা শুরু করতে পারি। আমরা পেশেন্টের আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা পারফেনিডান শুরু করতে পারি। যদি পেশেন্ট মোর সলভেন্ট হয় আমরা নিন্টিডিনাম শুরু করতে পারি। দুটাই সমান কার্যকরী। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে নিন্টিডিনামটা হচ্ছে দুটার পথে যদিও ডিফারেন্ট,
এটা টলারেন্সটা বেটার। অর্থাৎ পেশেন্ট যখন খায় তার এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। আর পারফেরিডনের অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বিশেষ করে স্কিনে র্যাশ হয়ে থাকে, অনেকের বমির ভাব হয়, অনেকের লিভারে এনজাইমগুলো বেড়ে যায়। আর নিটিডিনাবের টলারেন্স তো ভালো আছেই, তার পাশাপাশি সাইড ইফেক্টের মধ্যে লুজ মোশন হতে পারে অনেকে, এইটুকুই যা। আদার টলারেন্স খুব ভালো। এছাড়া ডোজের দিক থেকে পারফেরিডনের ডোজটা বেশ বেশি, আর নিটিডিনাবের ডোজটা মিলিগ্রাম হিসেবে বেশ কম। সুতরাং পেশেন্ট তাতে করে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকটা। যেমন আমরা যদি নিটিডিনাব পারফেরিডন শুরু করি, সেক্ষেত্রে 1টা 2টা তারপর 3টা করে আস্তে আস্তে বাড়াতে হয়। নিটিডিনাবটা 150-100 মিলিগ্রাম 2 বেলা দিলেই হয়, এতে পেশেন্ট ভালো থাকে। কিন্তু নিটিডিনাবের কস্টের কারণে অনেক পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে পারফেরিডন শুরু করে দেওয়া যেতে পারে। তাতে করে প্রগ্রেশনটা স্লো হয়ে গেলে সে কিন্তু আরাম ফিল করে। আমরা দেখেছি যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আর্লি ডায়াগনোসিস করে ওষুধ দিয়ে গেলে পেশেন্ট কিন্তু 2 থেকে 4 বছর বেশ ভালোই থাকে। আচ্ছা। হ্যাঁ, এবং অনেক পেশেন্টের অক্সিজেনের প্রয়োজন হয় না। যাদের অক্সিজেনের প্রয়োজন হয় তারা হচ্ছে অ্যাডভান্স কেসগুলো। আর বেশিরভাগ পেশেন্টই কিন্তু ডাক্তারের কাছে আসে অ্যাডভান্স অবস্থায়। ইনিশিয়ালি সে তার শ্বাসকষ্টটাকে কেউ অ্যাজমা, কেউ সিওপিডি, কেউ নিউমোনিয়া এভাবে চিকিৎসা পেয়ে থাকে। তখন যেটা অনেক অ্যাডভান্স হয়ে যায়, তখন আসার পরে দেখা গেলো যে আসলে তো অ্যাজমা সিওপিডি কিছু, এটা আসলে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। তখন তো চিকিৎসা করতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য পেশেন্ট বলে যে পেশেন্ট হয়তো আত্মীয় স্বজন বলে যে আমার পেশেন্ট তো দেখিয়েছিলাম, কিন্তু উনি তো কিছুদিন হওয়ার পরেই মারা গেল। কিন্তু আসলে হচ্ছে ওনার যে 1-1.5 বছর সাফার করতেছে, এই পিরিয়ডটাকে তারা কিন্তু অ্যাজমা সিওপিডি হিসাবেই মনে করে থাকে। কিন্তু তার ডিপিএলডি ডে 1 থেকেই শুরু হয়েছে। এই সচেতনতার জায়গা থেকেই আজকে আমাদের অনুষ্ঠান। আমরা দেখেছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এ নিয়ে কাজ করছে, পালমোনারি ফাইব্রোস নিয়ে সিম্পোজিয়াম করছে। তো যেহেতু আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আপনার কাছে একটু জানতে চাই বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখানে কি কোনো কাজ করছে বা কোনো? হ্যাঁ, আমরা তো এটা নিয়ে উপজেলা লেভেলগুলোতে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি ডাক্তারদেরকে সচেতন করার জন্য, কিভাবে ডিপিএলএ ডায়াগনোসিস করবে, কত আর্লি করা যাবে, এবং উপজেলা লেভেলে ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে এই ফ্যাসিলিটিগুলো দিয়ে এটা ডায়াগনোস করা সম্ভব। আমরা কয়েকটা সেমিনার সিম্পোজিয়াম করেছি বেশ কয়েকটা এর আগে। আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে আরও কিছু করা। আর পাশাপাশি আমরা যেটা করেছি যে আমরা যেই ফার্মাসিউটিক্যাল যারা ওষুধ তৈরি করে তাদেরকে বলেছি এই ওষুধের দামটা কমিয়ে আনতে, যাতে করে মানুষের রিচের মধ্যে হয়। এখন কিন্তু আমি বলবো যে আমাদের পেশেন্টরা অ্যাফোর্ডেবল প্রাইসে এই ওষুধগুলো পাচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে অনেকগুলো কোম্পানি ওষুধগুলো তৈরি করে থাকে, তাতে করে অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছে। ইভেন আমি বলবো যে উন্নত বিশ্বের চেয়ে অনেক কম দামেই পাচ্ছে। থার্ড হচ্ছে আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করছি যে আইএলডির কিছু জেনেটিক মার্কারকে বের করার জন্য, যে আইএলডির সাথে জিনের একটা সম্পর্ক আছে। অনেক সময় আমরা দেখে থাকি যে নানার হয়তো আইএলডি ছিল, তারপরে তার পরবর্তী মেয়ের হলো, তারপরে তার নাতির হলো, অথবা দাদার হলো, তার ছেলের হলো, এদিকে আবার বাবার হলো, আবার ছেলের হলো। এগুলো হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। তো আমাদের কাছে কিন্তু ছেলে এসে তার দাদা বাবা মারা গেছে, তখন আর এই ডায়াগনোসিস হয়নি। ছেলের সময় ডায়াগনোসিস হলো, নাতির সময়। এবং তার কোশ্চেন হচ্ছে যে আমার ছেলের হবে কিনা। তাইলে এটা কিন্তু ফ্যামিলির আইএলডি। এই যে আমরা যদি দেখি এটা কিন্তু ফ্যামিলির আইএলডি। সুতরাং এখানে কিন্তু জেনেটিক স্টাডিতে ভালো রোল আছে। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন চেষ্টা করছি জেনেটিক স্টাডি করার জন্য। আমরা অলরেডি কিছু শুরু করেছি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে আমাদের দেশে জেনেটিক রিলেটেড আইএলডির প্রিভ্যালেন্সটা কেমন। আচ্ছা, তাহলে আমরা আমাদের পেশেন্টগুলোকে আর্লি জেনেটিক স্ক্রিনিং করে বলে দিতে পারবো যে এই পেশেন্টের ফিউচার আইএলডি হতে পারে। সবার তো আর হবে না, সে প্রিডিসপোজড, বাট নট সে তার হবে। হওয়ার কারণ হচ্ছে আইএলডি তো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ জেনেটিক প্রিডমিনেন্স উইথ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই দুটা মিলে সেটা করছে। তা আমরা তাকে বলবো যে আপনি এগুলো যদি তার জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে সে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে বলা যে এই জিনিসগুলো অ্যাভয়েড করা। যখন সেটা ফিল করবে আর্লি যাতে পরীক্ষাগুলো করে, যাতে তার আর্লি আইএলডি ডায়াগনোসিস হয়ে যায়। তাহলে কিন্তু এই যে আইএলডির যে কমপ্লিকেশনগুলো এবং আইএলডির যে খারাপ দিকটা, এটা কিন্তু সে ভুগবে না। আচ্ছা। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু আইএলডির জন্য অনেক ভালো ভালো ওষুধ এসে যাচ্ছে। এতদিন তো 2টা ছিল,
এখন অনেকগুলো ওষুধ এসে যাচ্ছে, পাইপলাইনে অনেকগুলো ওষুধ আছে, অলমোস্ট 15 থেকে 20টা ওষুধ ওয়ার্ল্ড ওয়াইড আছে। তার মধ্যে নিরান্ডোমিলাস নামে একটা ওষুধ আছে, যেটা বায়োলজিক্যাল এজেন্ট, যেটার ফেজ 3 ট্রায়াল কমপ্লিটও হয়ে গেছে এবং সেটা খুব সময় 2025-এ মার্কেটে এসে যাবে। আরও 12 থেকে 15টা ওষুধ আছে যেগুলো ফেজ 2 ট্রায়াল কমপ্লিট করেছে এবং তারা ফেজ 3 ট্রায়াল হলেই মার্কেটে এসে যাবে। একটা ভালো দিক হচ্ছে যে এখন যে ওষুধগুলো আসছে এগুলো একবারে টার্গেটেড থেরাপি। টার্গেটেড মানে হচ্ছে একদম ওই ইন্টারস্টিশিয়াল মেমব্রেনে গিয়ে কাজ করতেছে। আচ্ছা, তাতে করে কম ডোজে সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু এটা কার্যকরী হবে। সেক্ষেত্রে স্যার প্রশ্নটা থেকেই যায় যে আমাদের দেশে কি এগুলো আমরা পাবো কিনা? অবশ্যই পাবো আমরা। তার কারণ হচ্ছে আমাদের দেশে নিন্টিরিনাম যখন আবিষ্কার হয় তার থেকে 6 মাস থেকে 1 বছরের মাথায় কিন্তু আমাদের দেশে এসে গেছে। এবং এটা আরও ত্বরান্বিত করছে কোভিড। কারণ কোভিড রিলেটেড ফাইব্রোসিস, কোভিড ডিপিএলডিতে এই নিন্টিরিনাম ইউজ শুরু হয়েছিল। তার জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অনেক আর্লি নিয়ে এসেছে আমাদের দেশে। আমি মনে করি যে এই পরবর্তী জেনারেশন ওষুধগুলো আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অবশ্যই নিয়ে আসবে, তাতে করে আমাদের পেশেন্টরা খুব ভালোভাবে বেনিফিট পাবেন। এ নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে ফুসফুসে শুকিয়ে যাওয়া রোগ আইএলডি নিয়ে। আমরা শুনছিলাম ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের কথা, যেখানে কারণ নাই বা কারণ জানা যাচ্ছে না, কিন্তু রোগী মারা যাচ্ছে খুব বেশি। আবার পাশাপাশি আমরা একটু আগে শুনেছি হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিসের কথা। আমরা শুনেছি যে বাত নিয়ে সমস্যাতে যারা ভুগছেন তাদের এই ধরনের রোগ পরবর্তীতে হয়। তো বাতের কথাতে একটু আসতে চাই যে আমাদের দেশে তো এই ধরনের বাত রোগী অনেক বেশি, এবং অনেকে দেখা যায় যে তাদেরও শ্বাসকষ্ট হচ্ছে, আবার অনেকে দেখা যায় শ্বাসকষ্টই আগে শুরু হচ্ছে, পরবর্তীতে রোগ হচ্ছে। এই যে এই ধরনের রোগীর আসলে আমাদের দেশে কি রকম, সে ব্যাপারটা একটু জানতে চাই, এবং কেন তাদের এই আইএলডি রোগটি হচ্ছে? হ্যাঁ, আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠী যাদের বাত আছে তাদের কিন্তু ডিপিএলডি ডিজিজটা হচ্ছে, এবং তারা অনেকে জানেই না তার যে রোগটা আছে। সে হয়তো বাতের চিকিৎসা নিচ্ছে, কোনো কারণে সে একটা এক্সরে করতে দেখা গেল তার এক্সরেতে কিছু ওপাসিটি এসে গেল, তখন হয়তো সিটি স্ক্যান করার পর দেখা গেল তার আসলে ডিপিএলডি আছে। এর কারণ হচ্ছে যে এটা একটা বাতটা একটা অটোইমিউন ডিজিজ। এই অটোইমিউন ডিজিজে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যে আমাদের ইন্টারস্টিশিয়ামকে ইনভলভ করে, সেখান থেকে তো সাইটোকাইন্স রিলিজড হয়, সেগুলো ফাইব্রোসিস করে। এটা একটা অনগোয়িং প্রসেস। এটা অন্য ডিপিএলডির সাথে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যাদের বাতজনিত ডিপিএলডি হয় তাতে কিন্তু প্রগনোসিস বেটার। এই সেন্সে বেটার, আমরা যদি ওই ডিপিএলডিটার জন্য স্পেসিফিক টাইপের কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো যদি আমরা দিই তাহলে কিন্তু সে দুই জায়গায় কাজ করবে। অর্থাৎ ইমিউনোসাপ্রেসিভ যে ওষুধগুলো আছে, যারা আমাদের বডি ইমিউনকে সাপ্রেসড করবে, সেগুলো এই ইন্টেস্টিসিয়ামেও কাজ করবে, প্লাস তার যে আর্থ্রাইটিসের যে জায়গাগুলো আছে সেখানেও কাজ করবে। তাতে করে পেশেন্টের ব্যথাও লাঘব হবে, শ্বাসকষ্টও কমবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই কন্ডিশনে স্টেরয়েড দিতে পারি ইজিলি। এটার সাথে স্টেরয়েড দিলে হবে কি, রোগী এটার স্টেরয়েড হচ্ছে এটা খুব ভালো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। এটা ইনফ্ল্যামেশন প্রদাহ কমাবে, তাতে করে পেশেন্টের ফাইব্রোসিসের পরিমাণটা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, ফাইব্রোসিসের মূল কারণ হচ্ছে সাইটোকাইন্স রিয়াকশনস। আর সাইটোকাইন যে রিলিজ না হয় তাহলে কিন্তু আর এই ইনফ্ল্যামেশনও হবে না, ফাইব্রোসিসও হবে না। তা আমাদের যে বাতের পেশেন্টগুলো আছে তাদেরকে আমি মনে করি যে যারা বাত বিশেষজ্ঞ আছে সবারই উচিত তাদের অন্তত বছরে একটা HRCT করানো, একটা লাং ফাংশন টেস্ট করানো, অবশ্যই করানো উচিত। তার কারণ হচ্ছে আমরা যদি তার কমপ্লিট লাং ফাংশন টেস্ট করিয়ে থাকি তাহলে দেখতে পারবো যে যেই চেঞ্জটা সিটিতে আসে নাই সেটা এই পিএফটিতে চলে আসবে, তাহলে অনেক আর্লিতে ডায়াগনোসিসটা হয়ে গেল। আমরা দেখি যে সিটিতে চেঞ্জ হয়নি, কিন্তু তার ফুসফুসের যে ডিএলসিও সেটাতে সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে, তাহলে এই পেশেন্ট হচ্ছে ডেফিনেটলি চিকিৎসা লাগবে। অথবা একটা পেশেন্ট আছে যার সিটিতে কিছু চেঞ্জ আসে কিন্তু ডিএলসিও চেঞ্জ হয় না, তার চিকিৎসা দরকার নেই। সুতরাং ডিফিউজিং ক্যাপাসিটি অফ কার্বন মনোক্সাইড, যে আমরা যেটাকে কমপ্লিট লাং ফাংশন টেস্ট বলি, সেটা কিন্তু বাত রোগীদের জন্য খুবই প্রযোজ্য।
অনেকে হয়তো মনে করবে আমার তো হাঁটু ব্যথা, হাতে ব্যথা, আমি কেন ফুসফুসে পরীক্ষা করব। সুতরাং এটা মনে রাখতে হবে যে ওই ব্যথার কারণেই কিন্তু ফুসফুস এফেক্টেড হবে, সুতরাং এটা করা খুবই জরুরি। থার্ড হচ্ছে যে আমরা যখন এই ধরনের রোগী পাবো তখন আমাদের কাজ হচ্ছে যে ব্যথাতে যে ইমিউন সাপ্রেসেন্ট যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে কাজ করে, তবে মনে রাখতে হবে সেগুলো কার্যকারিতা অনেক কম। আচ্ছা, অর্থাৎ যারা রিমাটোলজিস্ট আছেন ওনারা যে বায়োলজিস্টগুলো ইউজ করে সেই বায়োলজিগুলো কিন্তু এখানে কম কার্যকর, অর্থাৎ ডিপিএলডির ক্ষেত্রে কম কার্যকর। সেই জন্য আমরা যারা পালমোনোলজিস্ট, এবং এক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা গ্রুপ অফ টিম, অর্থাৎ পেশেন্ট নিড ট্রিটমেন্ট অফ দ্য বোথ পালমোনোলজিস্ট অ্যান্ড দ্য রিমাটোলজিস্ট অ্যান্ড দ্য রেডিওলজিস্ট। আচ্ছা, অর্থাৎ আমরা বলি যে ডিপিএলডির চিকিৎসায় সমন্বিত চিকিৎসা, আসলে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের চিকিৎসার করার কোনো সুযোগ নাই। এখানে কিন্তু 3 থেকে 4 জনের একটা আসলে বসে চিকিৎসা করার মতো আলোচনা করে চিকিৎসা দিতে হবে। তার কারণ হচ্ছে আমি পালমোনোলজিস্ট বলবো যে আপনার ডিপিএলডি হয়েছে, রেডিওলজিস্ট বলবে যে এটার এক্সটেন্টটা কতটুকু, আর রিউমাটোলজিস্ট তার দিক থেকে বলবে যে এই রিউমাটোলজিস্ট তীব্রতাটা কতটুকু। সেক্ষেত্রে আমরা 3 জন যদি একসাথে বসি তাহলে কিন্তু পেশেন্টের প্রপার কেয়ারটা হবে, সেই ক্ষেত্রে প্রপার চিকিৎসাটা পাবে। আমরা দেখে থাকি যে রিউমাটোলজিস্ট যে চিকিৎসা দিচ্ছে, যখন আমরা পালমোনোলজিস্ট দেখি আমরা দেখবো যে না, তার যেই পরিমাণ ইনভলভমেন্ট হয়েছে এক্ষেত্রে রিউমাটোলজির ওষুধের পাশাপাশি একে আরও একটা ওষুধ দিতে হবে যেটা লাং ফাইব্রোসিসে কাজ করবে। অর্থাৎ সেখানে আমরা নিন্টিডিনাম ইউজ করবো না, সেখানে আমরা পারফেন্ট ইউজ করবো না, সেখানে আমরা মাইক্রোফেনারেট মফিটেল নামে একটা ওষুধ, এই গ্রুপের ওষুধ, অ্যাজাথায়োপ্রিন, এই গ্রুপের ওষুধগুলো আমরা ইউজ করবো। অর্থাৎ যেগুলো একটু ভিন্ন টাইপের, যেগুলো ইমিউনোসাপ্রেশন করবে, যেগুলো লাং ফাইব্রোসিস বন্ধ করবে, অ্যাট দ্য সেম টাইম ইনফ্লামেশন অফ দ্য কানেকটিভ ডিসঅর্ডারগুলোকে কমাবে। তার মানে এখানে চিকিৎসাটা যেমন সমন্বিতভাবে করতে হবে, তার রোগটি নির্ণয়ের ক্ষেত্রেও সমন্বিত ইনভেস্টিগেশন করে আগাতে হবে, এবং চিকিৎসার ক্ষেত্রে ঔষধেরও তারতম্য রয়েছে। সেই কারণেই এই রোগটি কোন ধরনের সেটি নির্ণয় করাটা খুবই জরুরি। আমরা কিছু কিছু ক্ষেত্রে শুনি যে টিবি পরবর্তী সময়ে ফাইব্রোসিস হয়, আবার আইএলডি রোগীদের ক্ষেত্রেও ফাইব্রোসিস হয়। এই দুইটি ফাইব্রোসিস কি একই রকম নাকি এখানে কোনো পার্থক্য আছে? না, একই রকম না। টিবি ফাইব্রোসিসটা হচ্ছে স্ক্যাটার্ড, অর্থাৎ ডান ফুসফুস অথবা বাম ফুসফুসের উপরে হতে পারে, নিচে হতে পারে, দুই ফুসফুসের দুদিকে হতে পারে, ইউনিফর্ম না। এবং এই ফাইব্রোসিসের যে কারণ সেখানে ডিস্টর্টেড, অর্থাৎ আর্কিটেকচারালটা ওই পার্টটুকু নন ইফেক্টিভ, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আইএলডি ফাইব্রোসিসটা ইউনিফর্ম, অর্থাৎ দুই লাঙেই কিন্তু সমানভাবে ইনভলভ হচ্ছে, ইউজুয়ালি বেজাল পার্ট থেকে হয়তো শুরু হচ্ছে এবং আস্তে আস্তে ইনফ্ল্যামেশন হচ্ছে, তারপরে ফাইব্রোসিস হচ্ছে। এবং একটা জিনিস হচ্ছে টিবি ফাইব্রোসিসটা হচ্ছে নন প্রগ্রেসিভ, অর্থাৎ একবার যদি ফাইব্রোসিস হয়ে যায় সেটা প্রগ্রেস করবে না। কিন্তু আইএলডি ফাইব্রোসিসটা প্রগ্রেসিভ, আর টিবির ফাইব্রোসিসটা যদি বেশি না হয় তাহলে কিন্তু কোনো সমস্যা করবে না। যদি বেশি হয় তাহলে তার কাশি হলো, অথবা সেখানে যদি কিছু ট্র্যাকশন ব্রঙ্কিকটেসিস হয় সেক্ষেত্রে কফ হতে পারে, কার সাথে রক্ত যেতে পারে, এগুলো হতে পারে। কিন্তু আইএলডি ফাইব্রোসিসটা কিন্তু এ ধরনের না, মানে ধরনটা প্রায় আলাদা, একেবারেই আলাদা। শুধু তাই নয়, আইএলডি ফাইব্রোসিসের লাংটা শ্রিঙ্কেজ করে যায়, আস্তে আস্তে ছোট হতে থাকে। টিবি ফাইব্রোসিসের যে অংশটুকু এফেক্টেড হয় ওটা শ্রিঙ্কেজ করে, বাকি লাং আবার ভালো থাকে। আচ্ছা, এটাই বেসিক ডিফারেন্স। সেই জন্য টিবির ফাইব্রোসিসে অ্যান্টিফাইব্রোটিকের কোনো রোল নাই। সেই জন্য অনেকে মনে করে যে দুই জায়গায় ফাইব্রোসিস, এখানে অ্যান্টিফাইব্রোটিক দিলে অসুবিধা কি, কিন্তু টিবি ফাইব্রোসিসে অ্যান্টিফাইব্রোটিকের কোনো রোলই নেই। ধন্যবাদ। আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর এ নিয়ে আরও কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি ফুসফুসের শুকিয়ে যাওয়া রোগ আইএলডি নিয়ে। আইএলডিতে আমরা বিভিন্ন ধরনের কথা শুনলাম, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম। আমরা শুনলাম যে পোস্ট টিবি ফাইব্রোসিস বা টিবি পরবর্তী সময়ে যে সমস্যা হচ্ছে সেটি আসলে এটির সাথে মিলে না। এই কারণে অবশ্যই ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু রোগের কথা শুরুতে আলোচনায় এসেছিল যে যারা বিভিন্ন ধরনের কাজে আছেন, যেমন পাথর ভাঙার কাজে আছেন, টাইলস ভাঙার কাজে আছেন,
তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তো তাদের যদি সমস্যা হয়ে থাকে তারা কিভাবে চিকিৎসা নেবেন, এবং সেটি কি এই কাজের থেকেই চিকিৎসা নিতে হবে নাকি কাজ থেকে বের হয়ে আসতে হবে? এটা একটা বড় গ্রুপ অফ ডিসঅর্ডার আছে, যেটাকে আমাদের ভাষায় বলি হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস বলি আমরা, অথবা ইনঅর্গানিক লাং ডিজিজ যেগুলো। তাকে তো অবশ্যই সেই কাজ থেকে সরে আসতে হবে, কারণ তার রোগটাই হচ্ছে ওই কাজের এক্সপোজারের জন্য। অর্থাৎ যে ডাস্টটা তৈরি হচ্ছে, সেই ডাস্টটা সে ইনহেল করছে, সেটা লাঙ্গে ডিপোজিট হচ্ছে, তাকে ওখান থেকে প্রথম কাজ হচ্ছে তাকে ওখান থেকে সরে আসতেই হবে। এটা খুবই ডিফিকাল্ট তার জন্য সরে আসা। তার কারণ হচ্ছে সে ওখান থেকে সেটা কী কাজ করবে, সে তার জন্য কাজ পাওয়া তো কঠিন। সেই জন্য সারা ওয়ার্ল্ডে যে অকুপেশনাল লাং ডিজিজ যেটা, এটা একটা বিশাল গ্রুপ অফ পেশেন্ট আছে অকুপেশনাল লাং ডিজিজ। সেখানে যেটা করা হয়ে থাকে, তাদেরকে প্রতি বৎসর স্ক্রিনিং করা হয় যে তাদের এই ডিজিজ হচ্ছে কিনা, এক্স রে করা হচ্ছে, তার লাং ফাংশন করা হচ্ছে। সারা ওয়ার্ল্ডেই করা হয়, আমাদের দেশে এটা খুব একটা করা হয় না, কারণ আমাদের দেশে যারা কাজ করে ফ্যাক্টরির মালিকরা এই বিষয়ে খুব একটা সচেতন না, এবং যারা কাজ করে ওনারাও সচেতন না। কিন্তু পৃথিবীর অন্য দেশে যে অকুপেশনাল গ্রুপগুলোকে ইয়ারলি লাং ফাংশন করা হয়, এক্স রে করা হয়, দেখা হয় তার ওই ডিজিজ হচ্ছে কিনা। যদি তারা মনে করে এটা হচ্ছে, তাকে সেখান থেকে তারা নিয়ে এসে অন্য জায়গায় হয়তো দিচ্ছে। সে হয়তো ফ্যাক্টরি কাজ করলো না, সে অফিসে কাজ করলো, ওই প্রতিষ্ঠান অফিসে কাজ করলো, অথবা অন্য কোথাও কাজ করলো, কিন্তু ওই এক্সপোজার থেকে সরে আসলো। সুতরাং এই অকুপেশনাল লাং ডিজিজ যাদের হয়, আমাদের দেশে এটা একটা বড় গ্রুপ অফ পেশেন্টের পপুলেশন আছে, কিন্তু বিশেষ করে দিনাজপুরের ওদিকে, তারপরে আপনার সিলেটের দিকে যারা পাথর ভাঙার কাজ করে, তাদের সিলিকোসিস খুব কমন। তারা সিলিকোসিস অ্যাট দ্য সেম টাইম সিলিকো টিউবারকুলোসিস, অর্থাৎ সিলিকোসিস হওয়ার কারণে তার বডি ইমিউনিটি কমার কারণে তার টিবি হচ্ছে, যক্ষা হচ্ছে, আচ্ছা, অথবা লেটেন্ট যক্ষাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সিলিকো টিউবারকুলোসিস। সুতরাং এটা এই বিশাল গ্রুপ অফ পেশেন্ট কিন্তু ওটা নিয়েই সেখানে কাজ করছে। আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে একবার একটা জরিপ করেছিলাম দিনাজপুরের ওই এলাকায় যেখানে পাথর ভাঙে। আমরা দেখেছি যে অনেকগুলো পেশেন্ট যাদের অলরেডি সিলিকোসিস হয়ে গেছে, দে আর স্টিল ওয়ার্কিং। আমরা তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে বলেছি ছেড়ে দিতে, কিন্তু ছাড়াটা তো সমাধান না, সে কোথায় যাবে। আর একটা জিনিস হচ্ছে যে এই সিলিকোসিসটা আরেকটা খারাপ টাইপের অসুখ। তার কারণ হচ্ছে এর আবার চিকিৎসা নাই। তার কারণ হচ্ছে এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। আচ্ছা। এবং এই সিলিকন পার্টিকেলগুলো একবার যখন যাচ্ছে, সেটা কিন্তু থেকে যাচ্ছে লাংসে। আর আমাদের লাংসে যে ম্যাক্রোফেজগুলো আছে, সেগুলো সেটাকে গিলে নিচ্ছে, নিয়ে আবার সে বাস্টে কিছু সাইটোকাইন রিলিজ করতে ফাইব্রিস হচ্ছে, আবার নতুন ম্যাক্রোফেজ সেটাকে আবার নিচ্ছে। অর্থাৎ এই যে সিলিকোসিস যাদের হচ্ছে, এটা ওখান থেকে সরে আসলেও কিন্তু সে প্রগ্রেস করছে। সুতরাং এটা কিন্তু বেশ খারাপ টাইপের, এবং এটার চিকিৎসা খুব একটা নাই। পেশেন্ট আস্তে আস্তে ধুকে এই শ্বাসকষ্ট হয়, অক্সিজেনের মাত্রা কমে যায়, ইনফেকশনের জন্য হয়তো স্টেরয়েড খাচ্ছে, যার সিলিকো টিউবারকুলোসিস টিবির ওষুধ খেয়ে হয়তো ভালো হচ্ছে, কিন্তু মূল সিলিকোসিসটা থেকে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এটা একটা গুরুতর সমস্যা আমাদের দেশে, কারণ বিশেষ করে ওই এলাকাতে মাস্ক পরে না তারা। সেকেন্ড হচ্ছে এই সিলিকন পার্টিকেল যে বাতাসে ঘুরে বেড়ায়, সেটাকে রেগুলারাইজ করবে, সেটারও কোনো বই নেই। সুতরাং ওখানে একজন সুস্থ মানুষ 1 ঘন্টা থাকলেই তার নিঃশ্বাস কষ্ট, কাশি শুরু হয়ে যায়। আর তারা তো দিনের পর দিন কাজ করছে, আর তারা সিম্পল একটা মাস্ক, যেগুলো সাধারণ মাস্ক, সেটা পরেই কাজ করছে, যেখানে ওখানে পরা উচিত যেই টাইপের মাস্ক, সেই টাইপের মাস্ক ওরা পরে না। আমার একটা সাজেশন হচ্ছে ওই এলাকাতে যারা কাজ করেন, বিশেষ করে যারা ফ্যাক্টরি মালিক, তাদের উচিত এই কর্মচারীদেরকে ওই ধরনের প্রোটেকশন দিয়ে, মাস্ক দিয়ে তাদের কাজে লাগানো। আর সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি ইয়ারলি একবার করে তাদের অন্তত পক্ষে একটা চেস্ট এক্সরে, পারলে সিটি স্ক্যান করা, লাং ফাংশন টেস্ট করে তার আর্লি ডায়াগনোসিস করা। তাহলে কিন্তু অনেকাংশে এই ধরনের পেশেন্ট কমে যাবে আমাদের দেশে। আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম, একটু জানতে চাই যে এই ধরনের রোগে আসলে মৃত্যুর সম্ভাবনা বা ঝুঁকি কতটুকু? মৃত্যুর ঝুঁকি তো এই ধরনের রোগে বেশ বেশি, আমি বলবো। আমাদের যে বইপত্রে যেসব স্টাডিগুলো বলে মেডিয়ান সার্ভাইভাল বলে, অর্থাৎ অ্যাভারেজ তার কতদিন সে বেঁচে থাকে, এটা মেডিয়ান সার্ভাইভাল বলে বেশিরভাগ পেশেন্ট আর কি।
অনেক পেশেন্টতে অনেক দিন এর চেয়ে অনেক বচ্চি বসে অনেক পেশেন্ট এর আগে মারা যাচ্ছে। মেডিয়ান সময় বলে 2 to 3 years বলে ফ্রম দ্য ডে অফ ডায়াগনোসিস। আচ্ছা, তার মধ্যে দেখলাম আমাদের তো ডায়াগনোসিস ডে অফ ডায়াগনোসিস মানে এটা আমরা তো অনেক লেটে ডায়াগনোসিস করছি। তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্টগুলো 1-1.5 বছর মাঝে খারাপ হয়ে যাচ্ছে। আর যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, আর্লি ইন্টারভেনশন অর্থাৎ চিকিৎসা দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টরা কিন্তু 5-6 বছরও ভালো থাকে। কিন্তু ইভেন আমরা 7-8 বছর পর্যন্ত অনেক পেশেন্ট বেশ ভালো আছে। আর বিশেষ করে যাদের হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস টাইপটা আছে ওরা তো নর্মাল লাইফে লিড করে। আমাদের লাং ফাউন্ডেশনের মধ্যে আমরা কিছু পেশেন্ট দেখেছি, এর মধ্যে লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেখানে আমরা দেখছি যে যারা কবুতর পালে, বিশেষ করে পুরানো ঢাকায় অনেকে কবুতর পালে, অনেকে শখের বসে কবুতর পালে, তাদের মধ্যে একটা গ্রুপ অফ পেশেন্ট যাদের হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হয়, একটা টাইপ অফ আইএলডি, তারা কিন্তু ওই সোর্স থেকে সরে আসলে নর্মাল লাইফ লিড করে, একেবারে ভালো হয়ে যায়। তার রেডিওলজিক্যালি এবং তার লাং ফাংশন দিতে একদম নর্মাল হয়ে যায়। সুতরাং আমরা যেটা বলতে পারি যে ডিপিএলডি যদি শুনি খুব খারাপ শোনা যায়, অনেকে ভয় পেয়ে যায়। বিশেষ করে আমাদের পেশেন্টরা তো খুব গুগল সার্চ করে, তো গুগল সার্চ করলে সেখানে কিন্তু গুগলের উত্তরের মধ্যে ডিপিএলডির ভয়ানক তথ্য আছে। অর্থাৎ সেখানে বলে যে এটা কোনো চিকিৎসা নাই। গুগল সার্চ করলে দেখবেন যে লেখা আছে কোনো চিকিৎসা, তেমন কোনো কার্যকরী চিকিৎসা নাই, কোনো ক্ষেত্রে চিকিৎসা আছে, 2-3 বছরের বেশি রোগী বাঁচে না। এই যে গুগল সার্চের যে প্রবণতা, এটা দেখেই রোগী খুব ঘাবড়ে যায় যে আমি তো স্যার গুগল সার্চ করে দেখেছি যে এটা তো একেবারে খুব খারাপ রোগ। এখন গুগল যে উত্তরগুলো দেয় সেগুলো তো সে দেয় ওই পার্সপেক্টিভে যে সিভিয়ার আইএলডিগুলো যেগুলো কারণ জানা যায় সেগুলোর ক্ষেত্রে। কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী আছে আইএলডির যেগুলো কারণ জানা যায়, যেগুলো চিকিৎসা করলে ভালো হয়, এই উত্তর তো গুগল দেয় না। সুতরাং আমি মনে করি যে তাদের ডিপিএলডি আছে, তারা গুগল সার্চ না করে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের অ্যাডভাইস নেবে, তাহলে তো ভয় পাবে না। কারণ আইএলডি শুনলে সে ভয় পেয়ে যায়, তারপর গুগল সার্চ করে আরও ভয় পেয়ে যায়। সুতরাং সেই জন্য সে চিকিৎসা নিতে আগ্রহী না। তার কারণ হচ্ছে তো আত্মীয় স্বজন মনে করতে মারাই তো যাবে, চিকিৎসা করে কী হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড ডেভেলপ করে। আমি তো মনে করি যে ডিপিএলডি রোগটা শুনতে যেরকম গুরুতর মনে হয়ে থাকে, আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি আমরা দেখতে পাবো যে এটা গুরুতর হলেও এটা অনেকগুলো টাইপ আছে যেগুলো অত গুরুতর না, যেগুলো চিকিৎসা করলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট এবং সুস্থ থাকাও সম্ভব। সুতরাং ডিপিএলডি নিয়ে আমি মনে করি যে আতঙ্কগ্রস্ত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলেই রোগীর পক্ষে ভালো থাকা সম্ভব। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।